গল্পটি অনেকগুলো খণ্ডে বিভক্ত, তবুও আমি আপনাদের বোঝার সুবিধার্থে খণ্ড খণ্ড করেই বলছি। তো সরাসরি গল্পে চলে যাচ্ছি। পর্ব 1। সারাদিন প্রচণ্ড গরম, একেবারেই বাজে রকম ভ্যাপসা গরম, একটা গাছের পাতাও নড়ে না। এরকম সময়ে প্রচণ্ড গরমের বিরুদ্ধে গাছপালাও মনে হয় অহিংসা আন্দোলনের উদ্দেশ্যে একবার মৌনতা পালন করছে। অবশ্য এই 2012 সালে ঢাকা শহরের গাছ আছে বলেই বা কোথায়? এই জায়গা অবশ্য এখনো গাছপালা আছে বেশ কিছু। ঢাকা শহরে প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও এই জায়গাটাই একটু অন্যরকম, বিশেষ করে ছুটির দিনে। ইন্দারা রোড, রাস্তার এক পাশে খামার বাড়ি, আর এক পাশে তেজগাঁও কলেজ। ছুটির দিনে কলেজ বন্ধ থাকলেও রাস্তাটা বেশ ভালো লাগে। যদিও একটু ভিতরে ঢুকলেই চাপা গলি আর ভাঙা রাস্তায় জমে থাকা কাদা জলে জঞ্জল, হার্ডওয়্যারের দোকান, তারপরেও এই রাস্তাটা সব কিছুর থেকে একটু আলাদা। রাস্তাটা অনেক ক্যাফেটেরিয়ার মতো, লোকমানের কাছে অত্যন্ত তাই মনে হয়। মাঝে মাঝে ছুটির দিনে খ্যাপ ট্যাপ না গেলে বা না পেলে, না মারতে ইচ্ছা করলে সিএনজির মধ্যেই একবার আরাম করে ঘুম দেয় লোকম্যান। আশপাশের কিছু সস্তা হোটেলে খাবারের দোকানও আছে, আখের রস ভাঙানোর গাড়িও আছে পাশে। 2টা সিঙ্গাড়া আর 1 গ্লাস আখের রস ঢকঢক করে গিলে ছুটির দিনে প্রায় সিএনজির মধ্যে গুলটি পাকিয়ে ঘুম দেয়। ওই দিন আর খ্যাপ ট্যাপ মারে না। সিএনজি ড্রাইভার হিসেবে ওর অবশ্যই উপরই ইনকাম ভালো, কিছু পার্টির সাথে ওর কারবার আছে, মাঝে মাঝে বেশ ভালো ইনকামও হয়। জুতমতো ক্লায়েন্ট ধরতে পারলেই একদিনে সপ্তাহে ইনকাম উঠে আসে। ওই সময়গুলো নিজেকে রাজা রাজা মনে হয় লোকমানের। সিটের নিচে থেকে ছোটখাটো টাকার বান্ডিল গুজে রাখে। সেদিন ঘুম থেকে অন্যরকম নেশা। তবে আসার কথা এরকম ভ্যাপসা গরমে নাকি ঝুম বৃষ্টির লক্ষণ। অত্যন্ত লোকমানের কাছে এটি অভিজ্ঞতাই তাই বলে। আর এটি বৈশাখের বেশ কয়েকদিন চলে গেল, এখনো বৃষ্টি হয়নি। এদিকে সিটে ফোটাও বৃষ্টি না হয় মনে মনে আশা করে আজকে হয়তো সারাদিন ঝুম বৃষ্টি হবে, এজন্য সারাদিন এত খ্যাপও মারেনি লোকমান, না হলে রাত জাগা বেশ কষ্ট হয়। পর্ব 2। প্রথম খ্যাপটার কথা এখন মনে পড়ে গেল লোকমানের। তখন লোকমানের বয়স কম, গ্রামের থেকে সদ্য ঢাকা এসেছে। তখন ঢাকায় সিএনজি চলে না, চলে সেই পুরনো বেবি ট্যাক্সি ভটভট শব্দ তোলে। কোনো কিছুই ঠিকঠাক না করেই ঢাকা চলে আসে লোকমানের বাড়ি থেকে রাগ করে। কি করবে কিছুই জানে না তখনও। সে লোকমানের চালু ছেলে জোগাড় করে ফেলে। কয়েকদিনের মধ্যেই বেবি ট্যাক্সি চালানো শিখে নেয়। লোক ধারি ধারি করে লাইসেন্স এবং দরকারি কাগজপত্রও জোগাড় করে ফেলে। মাথায় একটু বুদ্ধি থাকলে ঢাকা শহরে কোনো রকম করে খাওয়া কঠিন কিছু নাই। সেদিন ঝুম বৃষ্টি, সেই 98 সালের বন্যার বৃষ্টি। বন্যা তখনও শুরু হয়নি, ওই বৃষ্টির শুরু দিয়েই। প্রচণ্ড বৃষ্টিতে লোকজন তেমন বের হয়নি, মেজাজটা একটু চোটেই ছিল লোকমানের। আশা করছিল বৃষ্টির সুবাদে প্রথম দিনেই একটা বড়সড় দান মারতে পারবে। দান তো দূরে থাক, উল্টো রাস্তার পানি জমে মাঝে মাঝে ইঞ্জিন স্টার্টই নেয় না। প্রথম দিনটাই কোফা দিয়ে শুরু হয়। সারাদিন ঝুম বৃষ্টির মধ্যে বসে একটাও খ্যাপ জুটল না ভাগ্যে। এরকম সারাদিন বসে থাকতে বৃষ্টির মধ্যে কখন যে ঘুমিয়ে গেছে নিশ্চয়ই কোনো বোধগম্য হয়নি তার। ঘুম ভেঙেই হঠাৎ করেই কেউ ডাকছে, ঘট 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 ঠক ঠক। একটানা বৃষ্টি ঝিমঝিম শব্দে বেবি ট্যাক্সির সামনে কাছে অস্থির টকটক শব্দ। ধরপড় করে উঠে বসে লোকমান, চোখ রগড়ে নেয়। ধাতস্থ হতে সময় লাগে কিছুটা। কত রাত হয়েছে হুট করে বোঝার উপায় নেই। আকাশের মেঘের কারণে চাঁদ বা নক্ষত্রর কিছুর অস্তিত্ব টের পায় না সে। তখন বৃষ্টি হয়ে যাচ্ছে, শুধু নীরবতাই একটু কমেছে। রাস্তার পানি জমা হয়, বেবি ট্যাক্সির মাঝে পর্যন্ত ডুবে গিয়েছে। জায়গা না পেয়ে অবাক হয়ে যায়। কতক্ষণ ঘুমালো একটু আন্দাজ করার চেষ্টা করে। 3জন মধ্যবয়সী লোক ওর ডাকছিল। চেহারা দেখে মনে হয় নিম্ন মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষ। বেশ তাড়াহুড়ো করে তাদের ডাকার ভঙ্গি। চেহারা দেখেই বোঝা যাচ্ছে বেশ বিপদে পড়েছে বা তাড়া আছে। এত রাতে এই বৃষ্টিতে কোন যানবাহন পাওয়া যাবে না। লোক 3জন ভিজে চুপচাপ। বেশ অনুরোধে সুরেই বলল একজন, যাবা নাকি?
না মামা, যাবো না, রাত হইছে অনেক। আর না, রাত হইতে বেশি না, ঢাকা শহরে এত তাড়াতাড়ি রাত হয় না। নতুন আসছো ঢাকা শহরে, ভাও বোঝো নাই এখনো। ঢাকা শহরে ইনকাম করতে হইলে মজাও রইতে। পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে দেয় সামনের লোকটা। 500 টাকা তখন অনেক টাকা। তখন ট্যাক্সি ভাড়া এত সহজে 70-এর উপরে ওঠে না। লোকমানের চোখ কিছুটা চকচকে হয়ে ওঠে, কিছু মনে সায় দেয় না ওর। একটা জিনিস ভেবে অবাক হয় যে ঢাকা শহরে নতুন এসেছে এই কথা এই লোক কিভাবে জানলো। হঠাৎ কেমন যেন ভয় ভয় করতে লাগলো লোকমানের। তাছাড়া ঢাকা শহরের রাস্তাঘাট তেমন ভালো না, তখন চেনাও নেই বলে মামু যাব না, গাড়িতে জামা দিতে হবে। আর তাছাড়া মামা, আমি রাস্তাঘাট চিনি না, ঢাকা শহরে নতুন আইছি তো। 500 টাকার লোভ উপেক্ষা করা এত সহজ নয়, কিন্তু ততক্ষণে ভয়টা বেশ ঝাঁকিয়ে বসেছে। ভয় পাওয়ার মতোই পরিবেশ বটে সেটা। চারিদিকে থই থই পানি, নিরঙ্কুশ অন্ধকার, একটানা বৃষ্টি পড়ছে। রাস্তার বাতিগুলো বোধহয় বন্ধ। বৃষ্টি আর ঝোড়ো বাতাসে ইলেকট্রনিক্স লাইটগুলো বন্ধ হয়ে গেছে বোধহয়। চারিদিকে ঝুমঝুম শব্দ ছাড়া একটাও শব্দ নেই। পকেট থেকে আর একটা 500 টাকার নোট বের করে লোকটা। এতক্ষণ খেয়াল করেনি লোকমান। এবার লোকটার চেহারা ভালোভাবে তাকায়। ভয় ভাবাটা বেশ স্পষ্ট ওর চোখে। মনে হচ্ছে ততক্ষণে সব দোয়া দুরুদ পড়া শুরু হয়ে গেছে। লোকটার চেহারার দিকে তাকিয়ে ওর ভয়টা আরো বেড়ে যায়। একটা মুহূর্তের জন্য ওর মনে হয় লোকটার চোখ জ্বলছে, ঠিক একটা সাপদের মতো। মুখে কথা না সরে আর লোকমানের। একবার ভাবে মনের ভুল, ভালো করে আবার তাকিয়ে নেই পেছনের লোকটার দিকেও। না, চোখের ভুল না, জল জল করছে চোখটা। অন্ধকারে একভাবে চোখ চোখ করে মিনমিন করে বলে, ইঞ্জিন পানি ঢুকেছে মনে হয়, ইঞ্জিন স্টার্ট নিবে না, আপনারা একটু হাঁটেন, অন্য গাড়ি পাইয়া যাবেন। আর তাছাড়া মামা, তেল বেশি নাই, এত রাইতে মাঝ রাস্তায় আটকায়া যাবো। ইঞ্জিনের স্টার্ট দাও দেখি, স্টার্ট না নিলে তো আর যাবো না, দাও স্টার্ট। আর তেল নিয়ে চিন্তা করে না, ওটা আমরা ব্যবস্থা করুন না। বলতে বলতে লোকমানের ঠেলে সরিয়ে দিয়ে ট্যাক্সিতে উঠে পড়ে ওরা তিনজন। মনে মনে আল্লাহর নাম নিচ্ছে লোকমান, আর জানা দোহা দুরুদ পড়ছে সে, আর আশা করছে ইঞ্জিন স্টার্ট নেবে না। দুপুরে ঘুমানোর আগে শেষবার যখন স্টার্ট দেওয়ার চেষ্টা করেছিল তখন ইঞ্জিন স্টার্ট নেয়নি। একটা জোরালো ঘোর ঘোর শব্দ করছিল শুধু। দোয়া দুরুদ কাজে দেয় না। পানি ভর্তি ইঞ্জিন একেবারে সাথে সাথে গর্জন করে স্টার্ট নিয়ে ফেলে। বৃষ্টির একটানার মধ্যেও একেবারে বেমানান বেবি ট্যাক্সি ভটভট শব্দে ইঞ্জিনের কম্পনের আশেপাশের পানি একটা তরঙ্গ তৈরি করে, কিন্তু সেই শব্দ বা পানির মৃদু আন্দোলন লোকমানের ভয়ানককে তাড়া দিতে পারে না। পেছনে তাকাতে সাহস করলো না লোকমান, শুধু কল্পনা করে নেয় সাবদের মতো 3 জোড়া চোখ শুধু জল জল করছে একবারে ওর ঘাড়ের কাছেই। কোন দিকে যাবো? সামনে টান। তুমি তো মিয়া রাস্তাঘাট চেনো না, জায়গার নাম কইলে চিনতে পারবা, সামনে যাও, রাস্তা বইলা দিমানে। লোকমানের সামনে আগায়। রাস্তায় হাঁটু পানি, খুব জোরে আগানো যাচ্ছিল না। পানি ভেদ করে শেওলা নৌকার মতো ঢেউ তুলে এগোচ্ছিল সামনে। পেছনে লোকগুলো ফিসফিস করে কথা বলার শব্দ কানে আসছে, বোঝার চেষ্টা করছে, কিন্তু বেবির ইঞ্জিনের ভটভট শব্দে আর পানি কেটে যাওয়ার শব্দের মধ্যে চাপা পড়ে যাচ্ছে ওদের আওয়াজ। শুধু মাঝে মাঝে ওদের তীক্ষ্ণ হাসির শব্দ আওয়াজ ভেদ করে একবারে লোকমানের বুক কাঁপিয়ে দিচ্ছে। ও নিজেকে সান্ত্বনা দিচ্ছে, প্রবোধ দিচ্ছে যে ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। পেছনে তাকিয়ে দেখার সাহস নেই লোকমানের। সোজা চলতে থাকে, পেছনের থেকে ডান থেকে বামে যাওয়ার কথা আসে না। এত রাতে আর রাস্তায় পানি জমে থাকা সিগন্যাল বা থামাথামি বালাই নেই। এক ঘেঁষে শব্দে পানি কেটে সমানে এগিয়ে চলা। কতক্ষণ চলছে সেটা লোকমানের পক্ষে বলাটা বেশ কঠিন। এরকম মুহূর্তে এক একটা সেকেন্ডও মনে হয় না ঘন্টার সমান। এরকম অন্তত লোকমানের কাছে সেরকমই মনে হচ্ছে। লোকমানের চিন্তাভাবনা অনেকটা আড়ষ্ট হয়ে পড়েছে। নইলে ওর বোঝার কথা যে ওখানে কে এসেছে, ওখানে কারো আসতে পারার কথা না।
তেমন একটা ঘোরের ভিতরে চলে এসেছে। কেউ কেউ থামতে বলেনি। ওখানে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে একা একাই, হয়তো তেল শেষ। কিন্তু লোকমান এখন ওসব কথা ভাবছে না। একটা রাস্তায় শেষ মাথায় দাঁড়িয়ে আছে, সামনে দেখার জায়গা নেই একদমই। একেবারে রাস্তার শেষ মাথায় এসেই বন্ধ হলো ইঞ্জিনটা। কাকতালীয় ব্যাপার বটে। লোকমানের পা দুটো প্রচণ্ড ভারী হয়ে গেছে, সিট থেকে নাড়াতে পারছে না। চোখ নাড়াতে কষ্ট হচ্ছে যেন। মাথা ঘুরিয়ে পেছনে দেখার কথা যেন মনে হয় নেই লোকমানের। যদি মাথা ঘুরিয়ে পেছনে তাকাতো তাহলে দেখতে পেত ওর জীবনের সবচাইতে অবাক করা দৃশ্য একেবারেই খালি ট্যাক্সি টেনে এনেছে। পেছনের লোক তিনটি একেবারেই হাওয়া। বেশ কিছুক্ষণ পর ঝিমঝিম ধরে বসে থাকে ওখানে। এরপর আস্তে করে নেমে সিট থেকে। অনেকটা স্বাভাবিক লাগছে ওর। প্রচন্ড ভয়ের অনুভূতিটা ঘিরে ধরেছে এখন। বুঝতে পারেছে বেশ ভালো রকম ভাবেই একটা ঝামেলায় ফেসে গেছে হয়তো। পেছনে তিনজন প্যাসেঞ্জার আশপাশে কোথাও দেখতে পাচ্ছে না। চারপাশটা বেশ ভালো করে দেখে নেয় লোকমান। বৃষ্টির ঝড় এখনো অনেকটাই কম। যে জায়গাটায় দাঁড়ানো পানিও জমে নেই একটু। আকাশটা বেশ পরিষ্কার। মধ্যবয়স্ক চাঁদটাও এখন বেশ ভালোভাবেই দৃশ্যমান। ভেজা রাস্তায় চাঁদের আলো চিকচিক করছে। ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করে লোকমান, কিন্তু তেল একেবারেই শেষ হয়ে গেছে। আন্দাজ করতেও পারছে না ঠিক কোথায় এসে আটকে গেছে এই মধ্যরাত্রে। সামনে একটা দোতলা বাড়ি, আর রাস্তার দুই পাশে বেশ উঁচু প্রাচীর। ঢাকায় এরকম উঁচু প্রাচীর আগে দেখেছে কিনা মনে করতে পারছে না। মাঝারি উচ্চতার লোকমানের প্রাচীরের ওই পাশে কে আছে ঠাহর করতে পারছে না। দেয়ালের গায়ে নোনাধারা, দেয়ালের ঘেঁষে বেশ কয়েকটি গাছ, বেশ বড় সড়ো। অন্ধকারে কি গাছ ঠিক বুঝে উঠতে পারে না। সেটা অবশ্য বোঝা অনেকটাই প্রথম কর্তব্যের মতো পড়ে না। গাছগুলো যদিও অসুস্থ বা অক্র হয়, তাতেও ওর কিছু করার নেই ওখানে। বাতাস বেশ ঠান্ডা। বৃষ্টি হালকা হলেও বেশ কিছুক্ষণ টিপ টিপ করে পড়ে যাচ্ছে। গায়ের গেঞ্জি একেবারেই ভিজে গেছে। বেশ শীত লাগছে। শীত আর ভয় মিলে একটা অন্যরকম শিশির অনুভূতি কাজ করছে। ঢাকা শহরে এইরকম এলাকা আছে কিনা তার কোনো ধারণা ছিল না। আশপাশে কোনো লোকজন তো দূরের কথা, দোকানপাট, ল্যাম্পপোস্টের বা এরকম কোনো কিছুই চোখে পড়ে না। একেবারেই জনশূন্য এলাকায় তাও ঢাকা শহরে আছে। সময়টা জানার দরকার। শেষ পর্যন্ত রাস্তা বন্ধ করায় বাড়িটাতে ঢুকবে বলে সিদ্ধান্ত নেয়। বাড়িটার সামনে লোহার গেট বন্ধ করা। গেটের বাম দিকে ছোট্ট একটা পকেট গেট, হয়তো ওটা খোলা থাকতে পারে ভেবে সামনের দিকে আগায়। আস্তে আস্তে ছোট গোটাতে ধাক্কা মারে। মধু ক্যাচকেচে আওয়াজে তুলে গোটা খুলে যায়। কোনো দারোয়ান বা কাউকে চোখে পড়ে না। গেটের একেবারে গা ঘেঁষে শুরু হয়েছে বাড়িটা। কোনো সিঁড়ির ঘরটর নেই। একেবারেই বেশ বড় একটি কাঠের দরজা, বেশ পুরনো বোঝাই যাচ্ছে। চাঁদের আলোতে বেশ অধিক ভৌতিক মনে হচ্ছে। নিচ থেকে উপরের তলাটা বেশ কয়েকটা জানালা চোখে পড়ে। বেশ বড় সড়ো বাড়িটা। কম করে হলেও 7-8টা রুম থাকবে বাড়ির আশেপাশে, কিন্তু কোনো ঘর, কোনো রকম আলোই জ্বলছে না। বাইরে থেকে দেখতে একেবারেই পরিত্যক্ত বাড়ি বলে মনে হয়। লোকজন থাকলেও না কোনো ঘরে তো আলো জ্বলবেই, কিন্তু কাছাকাছি কোনো বাড়ি ঘরই নেই। সারা রাত এই বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকাও সম্ভব না। তাছাড়া বাড়িতে কাউকে পাওয়া গেলে একটু কথাবার্তা বললেও ভয়টা কাটবে। দরজার বাইরে যদি রাত কাটানো যায় সেটাও খুব খারাপ হয় না তো। দরজার মধু নক করে প্রথমে কোনো আওয়াজ আসে না ভিতর থেকে। এত রাতে আসার কথাও না অবশ্য। বাসায় কেউ থাকলেও ঘুমিয়ে যাওয়ার কথা। আর 2-1বার নক করে দরজা আস্তে করে ঠেলা দেয়, একটু পরোক্ষ করে দেখার জন্য। ওকে অবাক করে দিয়ে দরজা ভেতর থেকে একটু সরে যায়। বেশ ভারী দরজা। ভয়ে ভয়ে একটু জোরে ঠেলা দিলেই খানিকটা ফাঁক করে ফেলে। মাথায় ঢুকিয়ে উকি দেয় ভেতরটাকে। কাউকে চোখে পড়ছে না এখনো। মনে মনে নিজেকে সাহস দেয়, কেউ না থাকলে নাই। রাতে ঘরটা এক কোনায় বসে পার করে দিতে পারবো। সকালে আলো ফুটলেই ঠিক বোঝা যাবে, লোকজন পাওয়া যাবে, ঠিকই ফিরে যাওয়া যাবে। বেশ বড় সড়ো একটা রুমে এসে ঢুকলো লোকমান। হাতের বাম দিকে 3টা জানালা হাট করেই খোলা। ঘরের কোনো বাতি বা সুইচ বোর্ড চোখে পড়ছে না। অবশ্য জানালা দিয়ে আসা চাঁদের আলোয় অত্যন্ত স্পষ্ট কিছু বোঝা যায় না। তবে বাড়ি যে অনেক পুরনো এতটুকু বেশ স্পষ্ট বোঝা যায়। দেওয়ালের জায়গায় পলেস্টার খসে পড়েছে। ছাদের দিকে তাকিয়ে চোখে পড়ে পুরনো আমলের সেই কাঠের তৈরি বিম। সেই তুলনায় ঘরের মেঝে বেশ মসৃণ, পাথরের তৈরি বোধহয়।
দেয়াল আর ছাদ বয়সের ভারে নুয়ে পড়লেও মাঝে এখনো বিগত যৌবন নয়। ঘরে কোনো আসবার চোখে পড়ে না। একবার ভাবে এখানে কি রাত কাটিয়ে দেব কিনা, কিন্তু ভয়ের সাথে সাথে একটা অদ্ভুত কৌতূহল ভর করে। অন্য ঘরে প্রান্তে 3টা দরজা, পেছনের ঘরে ঢোকার জন্য হবে হয়তো। আর হাতের ডান দিকে একটা সিঁড়ি উঠে গেছে দোতলার দিকে। পুরোনো আমলের লোহার পেছানো সিঁড়ি। কি ভেবে দোতলায় যাবার সিদ্ধান্ত নেয়। সিঁড়ি বেয়ে ভয়ে ভয়ে দোতলার দিকে উঠতে থাকে। উপরে উঠতেই একটা তীব্র পচা গন্ধ এসে লাগে। কোনো জীবন্ত মরে পচে গেলে এরকম গন্ধ বের হয়। পুরোনো বাড়ি, হয়তো ইঁদুর বা কোনো কিছু পচে গন্ধ বেরিয়েছে ভাবতে ভাবতে উপরে উঠতে থাকে। বেশ পেছালো সিঁড়ি, আর পুরানো বাড়ির দোতলায় ছাদ স্বাভাবিকের চেয়েও বেশি খানিকটা উঁচু। অন্ধকারে ঠিকমতো দেখা যাচ্ছে না। উপরে উঠতে বেশ সময় লেগে যায়। আর এইরকম গা ছমছমে পরিবেশ একটা মুহূর্ত মনে হয় এক যুগের সমান। দোতলায় উঠতে একটা ঠান্ডা জঘন্য পচা গন্ধ নাকে এসে লাগে। এরকম জঘন্য গন্ধ কল্পনাও অসম্ভব। কিছু চোখে পড়ে না, একেবারে ঘুটঘুটে অন্ধকার। জানালা থাকলেও সবগুলো বোধহয় বন্ধ করা। শুধু জঘন্য গন্ধটা নিঃশ্বাস বন্ধ করলেই দিতে চাইলে পেছন ফিরে চলে যেতে পারে, কিন্তু কি একটা নেশা ধরিয়ে দিয়েছে। ধীরে ধীরে অন্ধকার চোখ সরে আসে। রেটিনায় কম আলোতে সংবেদনশীল কোষগুলো কাজ করতে শুরু করে। ধীরে ধীরে চোখের সামনে স্পষ্ট হয়ে আসে ঘরের ভেতরটা। স্পষ্ট না হলেই বোধহয় ভালো হতো, কারণ দৃশ্য লোকমান দেখলো সেটি স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা একেবারেই সম্ভব নয়। প্রথমেই চোখ পড়ে শত শত জলে জলে চোখ। অন্ধকারের মধ্যে সাপদের মতো চোখ জ্বলছে। ওদিকে কেউ ঘুরে তাকাচ্ছে না। পুরো দোতলাটাই যেন একটা কসাইখানার মতো। কসাইখানা যেভাবে উপর থেকে গরু ছাগলের কাটা পা হাত ঝুলিয়ে রাখা হয়, এভাবে পুরো দোতলা জুড়ে মানুষের অঙ্গ পতঙ্গ ঝুলিয়ে রাখা। কোথাও ছাদ, কোথাও ঝুলছে পূর্ণাঙ্গ মানুষ, গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা। পচে গেলে আশপাশে পড়ে আছে আরো অনেক লাশ। দুর্গন্ধের কারণটা পরিষ্কার হয় এবার। ওর চেয়ে ভয়াবহ বোধহয় আর হওয়া সম্ভব নয়। জল জল লোকগুলো কোনো দিকেই খেয়াল নেই। ওরা সব ঝুলন্ত ফেলে রাখা। পচে যাওয়া লাশগুলো থেকে খুবলে খুবলে বের হয়ে আসছে মাংস। দাঁত দিয়ে কামড়ে খাচ্ছে। ওদের দেখে আর মানুষ মনে হচ্ছে না। মানুষের মতো অবয়ব ভয়ঙ্কর কোনো পশুর হয়ে গেছে যেন ওরা। ছুটে বের হয়ে যেতে চাই ওখান থেকে। নিজের ভবিষ্যৎ টের পেয়ে লোকমান দৌড়ে বের হয়ে যেতে চাই ওখান থেকে। উল্টো ঘুরে যেই হোঁচট খেয়ে পড়ে যায় মেঝেতে একটা নরম শীতল কোনো কিছু একেবারে উপরে নিজেকে আবিষ্কার করে। বুঝতে দেরি হয় না কেন পচে যাওয়া লাশ একেবারেই উপরে এসে পড়েছে। ইচ্ছার সবকিছু উঠে দাঁড়াতে চায় লোকমান, কিন্তু হাত পা যেন অবশ হয়ে গেছে একেবারে। ভয় ডর কেটে যায় হুট করেই। লাশের উপরে নিজেকে বেশ আরামদায়ক আবিষ্কার করে হঠাৎ। পচা গন্ধটাও এখন আর তেমন পাচ্ছে না, বরং একটু আগে যে লাশ পচা গন্ধ যেন নেশা ধরে যায় ওর। নিজের উপর কোনো নিয়ন্ত্রণই আর নেই। খুবলে খুবলে লাশের মাথা থেকে চোখ বের করে এনে মুখে পুরে দেয়। কামড়ে খুবলে নিজের পচে যাওয়া লাশটা নাক কান গালের নরম অংশ। লোকমান টের পায়, কিভাবে টের পায় ও জানে না, কিন্তু বুঝতে পারে ওর চোখগুলো জ্বলছে। 3 সকালে যখন ঘুম ভেঙেছে, গত রাতের কথা বেশ স্পষ্টভাবেই মনে পড়ে লোকমানের। মনে মনে ভুরিভোজ আর সেই 3জন লোককে নিয়ে যাওয়ার এক ঘোরের কথায় আবারও ফিরে আসে সেই ইন্দারা রোডে। তখন বেশ রাত। বাকি লোকগুলোর সাথে আর কোনো কথা হয় না লোকমানের। যাওয়ার সময় শুধু অদ্ভুত একটা হাসি দিয়ে বিদায় নেয় লোকগুলো, যেই হাসির মানে আবার দেখা হবে কোনোদিন। 4 সেই বৃষ্টি হলেই ছটফট করতে থাকে লোকমান। একটা সানগ্লাস চোখে দিয়ে বসে থাকে জল জল চোখ নিয়ে। 3জন লোকের আশায় প্রচন্ড ক্ষুধা নিয়ে। সেই ক্ষুধা মেটাবার সাধ্য কারোর নেই। কোথাও যেতে হবে সেটাও জানে না, ঠিক জানা নেই। আজকের অপেক্ষা করছে বৃষ্টির জন্য। ওর মন বলছে বৃষ্টি হবে। বৃষ্টির বড় ফোঁটা ফোঁটা পড়তে শুরু করেছে। অস্থির হয়ে অপেক্ষা করতে থাকে প্রচন্ড ক্ষুধা নিয়ে। লোক 3টা আসবে। যদিও গল্পের ভিতরে অনেক বানান ভুলের কারণে আমি পড়তে গেলে কিছুটা বিব্রত বোধ করেছি। তো যাই হোক, অসম্ভব সুন্দর একটি গল্প।
তবে গল্পের ভিতরে বোঝার গল্পের লেখার ধরনগুলো যদি আরও বেশ, দাড়ি কমাগুলো যদি ঠিক থাকতো, তাহলে আর কি পড়তে অনেকটা আরও বেশি সুবিধা হতো আমাদের। তো আপনারা যারা গল্প আমাদের কাছে পাঠান বা গল্প আমাদের কাছে লেখেন, তারা চেষ্টা করবেন দাড়ি কমাগুলো একটু ঠিকভাবে দিতে। আর যদি না হয়, আমরা চেষ্টা করে থাকি যে দাড়ি কমাগুলো ঠিকভাবে দিতে, তারপরেও আপনারা গল্প লেখেন আপনাদের মতো করে, আর আমরা সেটা জাস্ট পড়ে শোনাই। তো সেক্ষেত্রে হয় কি, আপনারা যদি দাড়ি কমাটা কোথায় থামতে হবে বা কোথায় একটু কম থামতে হবে, এই জিনিসটা যদি বুঝিয়ে দেন, বা দাড়ি কমাটার জিনিসটা যদি ঠিক থাকে, তাহলে আমাদের পড়তে অনেকটাই সুবিধা হয়। আর যারা লিসেনার আছে তাদেরকেও শুনতে বা বুঝতে অনেক বেশি সুবিধা হয়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।